হ্যালো এভরিওয়ান, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আমি শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের আজকে সেশনটা লাইভ হওয়ার কথা ছিল, আমরা লাইভ করতে পারলাম না। যেহেতু বর্তমান পরিস্থিতি তো তোমাদের অজানা নয়, এখন সব কিছু বাড়ি থেকেই করতে হচ্ছে, বাইরে করতে পারছি না। এবার বাড়ির আশেপাশে এত শোরগোল, ঈদ উপলক্ষে আবার একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে বিকেলবেলায় আবার রীতিমতো আওয়াজ হবে। সেই কারণে আমরা আগে থেকে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। ভিডিওটা নির্দিষ্ট সময়ে বিকেলবেলা 5টায় তোমরা পাবে, 5টা বা তার একটু আগে পরে হয়তো হতে পারে, তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমরা দেখার পর তোমরা কমেন্ট সেকশানে বা আমাকে পার্সোনালি মেসেজ বা গ্রুপে যদি কোনো কিছু জানানোর থাকে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর পাবে। আমি যেগুলো বলবো সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যেগুলো বলবো না সেগুলো নিয়েও যদি তোমাদের প্রশ্ন থাকে যে আমাদেরকে এটা জানালে ভালো হতো দাদা বা স্যার, যাই হোক, তো সেগুলো নিয়েও প্রত্যেকটাতেই তোমাদের কাছে আমরা অ্যান্সার নিয়ে হাজির হব, অবশ্যই হব। এবার দেখা গেল এরকম হলো যে এরপরেও তোমাদের প্রশ্নটা এত বেশি হয়ে যাচ্ছে বা এত ভালো ভালো প্রশ্ন হচ্ছে, তো সেটা নিয়ে আরেকটা সেশন করতে হচ্ছে। এবার তখন হয়তো সংখ্যায় কম আছে তোমরা, তো তখন সেটা কোনো ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা সেটা কন্ডাক্ট করে নেব। ভিডিও কলিং সেটা গুগল মিট হোক বা জুম হোক, অনেকগুলোই তো আছে এখন বাজারে, তো কোনো একটা কিছু নিয়ে করে নেব। যাই হোক, এবার ক্ষমা চেয়ে নিলাম, আগেই ক্ষমা করে দিও সম্ভবত। এবার মেন কথায় আসি, আমাদের এই আজকে সেশনের মেইন উদ্দেশ্যটা কী। আমি তুমি দিয়েই বলছি, কারণ বেশিরভাগ হয়তো তোমরা আমার থেকে ছোটোই আছো, কয়েকজন সিনিয়র আছো, তো আমি তোমাদেরকে সব তুমি দিয়েই বলছি। তোমাদের বেশিরভাগ যারা আজকে ভিডিওটা দেখছো বা যারা গ্রুপে আছো, তাদের সদ্য এইচএস কমপ্লিট হয়েছে। তো এবার এইচএসের পর আমরা স্কুল লাইফে যেটা শুনে এসেছি, বিশেষ করে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে, যে হয় ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, না হয় মেডিকেল পড়তে হবে, আর না হলে জেনারেল লাইনে পড়তে হবে, সেখান থেকে টিচার হতে পারবো। এছাড়াও যে জগৎটা অনেক বড়, সেটাই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, তারপর টিচিং প্রফেশন, আর জিএনএম নার্সিং, যেটা মেয়েদের ক্ষেত্রে নার্সিংটা বেশি প্রচলিত আজকে। তো ওই নার্সিংয়ের ব্যাপারে তোমরা স্কুল লাইফে স্যারদের কাছে ভালো মতোই শুনেছো, টিউশন স্যার হোক বা আদার্স তোমরা গাইড পেয়েছো। তো সেগুলো নিয়ে আমি আজকে বেশি কিছু বলবো না। আমাদের এই সেশনের যে মেন বক্তব্য, সেটা হয়ে যাচ্ছে এগুলো ছাড়াও বিভিন্ন সরকারি পরীক্ষা, মানে সরকারি চাকুরির জন্য যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার কী ধরনের পরীক্ষা হয় আমাদের রাজ্য স্তর, কেন্দ্র স্তর, সব কিছু মিলিয়ে ওই পরীক্ষাগুলোর কোয়ালিফিকেশান কী লাগে, এক্সাম প্যাটার্ন কীরকম হয়, কত দিন ধরে মানে প্রসেসিংটা চলে, ইন্টারভিউ হয় কি না, কোন কোন পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী হয়, পোস্ট কী আছে, কোন কোন ডিপার্টমেন্টে চাকরি হয়, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ কিছু ডিপার্টমেন্টের অবশ্যই, যেগুলো খুব বেশি লাগে আমি জানাবো তোমাদের সবই। তারপর যেগুলো খুব বেশি লাগে বা খুব বেশি পরীক্ষা হয়, ফ্রিকোয়েন্ট পরীক্ষা হয়, হয়তো প্রতি বছর বা 1 বছর 1.5 বছর পরপরই পরীক্ষা হচ্ছে, ওই পরীক্ষাগুলো নিয়ে আমরা আজকে বিশেষ করে আলোচনা করব, কেন্দ্র এবং রাজ্য উভয়ের ক্ষেত্রেই। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা স্টেট রিলেটেড সব এক্সামগুলো নিয়ে আলোচনা করলাম, স্টেটের বিভিন্ন বোর্ডে কী এক্সাম হয়, যেগুলো দরকার বেশিরভাগ মানে মনে প্রশ্ন থাকে, ওইগুলো নিয়ে বেশি ডিটেলসে বলেছি। আর যেগুলো এমনি বলার সেগুলো বলে দিয়েছি। তোমাদের মনে যদি আবার কোনো কৌতূহল জাগে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। এটা ছাড়াও আরেকটা যেটা, সেটা হয়ে যাচ্ছে সেন্ট্রালের এক্সাম। এই ভিডিওতে আমরা সেন্ট্রাল নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের। তো কেন্দ্র সরকারের কোন কোন বোর্ডগুলো, মেজর রিক্রুটমেন্ট বডি সেন্ট্রালের, সেটা হয়ে যাচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে পিএসসি পড়েছিলাম, সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তার ছাড়া আর যেগুলো বড় বড় বোর্ড, সেটা হয়ে গেলো এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে বোর্ড, ব্যাঙ্কিং বোর্ড। এগুলো ছাড়াও কিছু ছোটো ছোটো বোর্ড আছে যারা খুব ফ্রিকুয়েন্ট এক্সাম নেয় না, মাঝে মাঝে নিচ্ছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে প্রায়ই হয়। ডিফেন্সের কিছু পোস্ট আছে, তো আমরা আস্তে আস্তে বলে নিয়ে আগে, তারপর সেগুলো নিয়ে কন্টিনিউ করব। ফার্স্ট যেটা আমরা আলোচনা করব সেটা হয়ে গেল ইউপিএসসি নিয়ে। ইউপিএসসি কী এক্সাম কন্ডাক্ট করে। ইউপিএসসি সারা বছরে 10টা এক্সাম কন্ডাক্ট করে। যেটা ফার্স্ট, সেটা হয়ে গেল সিভিল সার্ভিস এক্সাম। সিভিল সার্ভিসের কি আমরা বলি না যে আইএএসের পরীক্ষা, আইএএসের বলে কোনো পরীক্ষা হয় না, পরীক্ষা হয় ইউনিয়ন সিভিল সার্ভিস এক্সামিনেশন। ওই সিভিল সার্ভিসের মধ্যে 4টা পোস্ট, আইএএস, আইএফএস, আইপিএস, আইআরএস। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এই 4টে পোস্টের জন্য সিভিল সার্ভিসের এক্সাম হয়, 1 নম্বর। 2 নম্বর,
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, আইএফ ছোটো হাতের OS, IFOS, অনেক সময় IFS এটাকেও বলে। তারপর ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, যেটাকে আমরা IES বলি, মানে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। 4 নম্বর ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস, IES অর ISS। জিওলজিস্ট এক্সাম, স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস এক্সাম, SCRA যেটাকে আমরা বলি। কম্বাইন্ড মেডিকেল সার্ভিস, CMS, মানে তুমি MBBS করার পর আর কি কী করতে পারো সেটার জন্য একটা ভালো পোস্ট আছে এখানে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, CAPF। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, CDS। আর ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি, NDA অ্যান্ড NA। আমাদের কাছে 3টে জিনিস খুব বেশি পরিচিত এখানে, একটা যেটা IAS বললাম, IAS এর জন্য সিভিল সার্ভিস এক্সাম, 2 নম্বর CDS, 3 নম্বর NDS। তো আমরা এই 3টে নিয়ে ডিটেলসে আলোচনা করব, বাকিগুলো যদি মানে বাকিগুলো হালকা হালকা করে বলে দিচ্ছি। যেমন চলো সিভিল সার্ভিসটা শুরু করছি, বোর্ডে লিখছি না, আমি বলছি, আস্তে আস্তে বলবো, শুনবে সেটা ভালো করে। সিভিল সার্ভিস এক্সাম যেটা, সিভিল সার্ভিসের জন্য 4টে ধাপ থাকে, মানে 4টে পোস্ট থাকে। 4টে পোস্টের জন্য এক্সামগুলো হয় কি কি? IAS, IFS, IPS, IRS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস আর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যেটা IPS আমরা দেখেছি, সিনেমাটির মতো দেখতে পাই। এইবার এটার বয়স হয়ে যাচ্ছে আপ টু 32 ইয়ার্স, ঠিক? এটার একটু ক্রাইটেরিয়া আছে। যারা জেনারেল ক্যান্ডিডেট আছে ওরা নিজের লাইফ স্প্যানে, গ্র্যাজুয়েট অবশ্যই, ওরা নিজের লাইফ স্প্যানে টোটাল 6টা অ্যাটেম্প্ট করতে পারে, 6 বার অ্যাটেম্প্ট করতে পারে। এবার আমি ফর্ম ফিল আপ করলাম, তাহলে কি আমার অ্যাটেম্প্ট হয়ে গেল? না, আমি যদি পরীক্ষায় বসি, অ্যাপিয়ার হই, তাহলে সেটাকে আমার 1 অ্যাটেম্প্ট কাউন্ট করা হবে। এরকম 6 বার আমি পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবো জেনারেলদের জন্য। আর একটা কথা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, যখনই আমি যে এজগুলো বলছি না, ওটা শুধুমাত্র কিন্তু জেনারেলদের জন্যই বলছি। SC ST ক্যান্ডিডেটরা +5 ইয়ার্স করে নেবে, OBC ক্যান্ডিডেটরা +3 ইয়ার্স করে নেবে। যদি কোনো এক্সামের জন্য আমি বলে থাকি 40 ইয়ার্স, তাহলে SC ST ভেবে নেবে 45 আর OBCরা ভেবে নেবে সেটা 43। যদি 32 বলে থাকি তাহলে 37 আর 35 এরকম। তাহলে এটা যেরকম জেনারেলদের জন্য 32 বললাম, তাহলে SC ST সেটা 32 + 5। আর যেটা জেনারেলের জন্য 6 অ্যাটেম্প ছিল, এটা SC STর জন্য কোনো সময়সীমা নেই, মানে কোনো অ্যাটেম্পটের লিমিট নেই, তুমি যতবার খুশি দিতে পারো যারা SC ST আছে। আর যারা OBC তারা 32 + 3, 35 ইয়ার্স আর 9 অ্যাটেম্পটস, যেটা 6 ছিল ওটা এখানে 9 হয়েছে, ব্যাস। এবার কী ব্যাপারগুলো, প্রিলি হয়, মেইনস হয়, ইন্টারভিউ হয়, BCS যেরকম দেখলাম, কিন্তু ঝামেলা আছে। প্রিলিতে 2টো পেপার হয়, পেপার 1, পেপার 2, একই দিনে 2টা ধাপে পরীক্ষা হয়। ফার্স্ট যেটা পেপার সেটা 200 মার্কসের হয়, সেখানে শুধুমাত্র জেনারেল স্টাডিজ, আর কিছু না। পেপার 2তে CSAT বলা হয় যেটাকে, মানে CSATের মধ্যে তোমার পড়ে পুরোপুরি ম্যাথামেটিক্স আর রিজনিং নিয়ে একদম ঢালা, তার সাথে সাথে ইংলিশের নলেজ থাকতে হয়, ইংলিশের কিছু কোশ্চেন থাকে, কম্প্রিহেনশনের কিছু কোশ্চেন থাকে, তো এটাকে বলা হচ্ছে CSAT। তাহলে পেপার 1-এ জেনারেল স্টাডিজের মধ্যে তোমার এই ম্যাথ, ইংলিশ, এগুলো রিজনিং বাদ দিয়ে যা যা সাবজেক্ট হয়, তুমি যা যা সাবজেক্টের কথা ভাবতে পারবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোশ্যাল, তারপর তোমার ইকোনমিক্স তো বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স, যত রকমের কোশ্চেন হয়, আর খুব ডেপথে কোশ্চেন হয়, ঠিক তো? যেমন ধরো আমরা সহজ একটা উদাহরণ দিই, যে অশোক কলিঙ্গ জয় করেছিল কত সালে, এরকম একটা কোশ্চেন। তো এটা যদি আমাদের স্টেটে এক্সাম আছে, BCS এরকম এক্সাম থাকবে, মানে কোশ্চেন থাকবে না, ছোটো ছোটো থাকবে। তো UPSCতে কীরকম থাকে, যে অশোক রিলেটেড কোন কথাটি সত্য নয়, 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। এবার আমাদেরকে পড়ে বুঝতে হবে যে 3টে সত্য আছে নিশ্চয়ই, তাহলে যেটা থাকবে না ওটা সত্য নয়। এটা হয়ে গেল UPSC। প্রিলিতেই এরকম ঘটনা ঘটে, ঠিক আছে? তারপর মেইনসে টোটাল 9টা পেপার হয়, 2টো পেপার ল্যাঙ্গুয়েজের, 7টা পেপার আদার্স যেগুলো হয়। 2টো পেপার ল্যাঙ্গুয়েজের, একটা ল্যাঙ্গুয়েজ তোমার ইন্ডিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, পালি, যা যা থাকে। এবার তার সাথে ইংলিশের একটা পেপার, তাহলে 2টো পেপার হয়ে গেল। এবার বাকি যে 7টা পেপার, ভালো করে বলছি শুনবে, 7টা পেপারে পেপার 1 এসে রাইটিং, পেপার 2 যেটাকে আমরা GS1 বলছি, সেখানে কী কী থাকছে, ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। পেপার 3 যেটা GS2 নাম দেওয়া হয়েছে, গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি মানে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস, আমাদের বিয়ন্ড ইমাজিনেশন অনেক কিছু এগুলো। তারপর পেপার 4 যেটা আমরা GS3 বলছি, টেকনোলজি, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, EVS মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের ইন্ডিয়ার যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট। পেপার 5 GS4 যেটা ইথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। পেপার 6 অপশনাল পেপার 1, পেপার 7 অপশনাল পেপার 2।
অপশনাল পেপারের ক্ষেত্রে বলে রাখি, যারা আগের ভিডিওটা দেখেছো, WBCS এর টোটাল 37 সাবজেক্ট আছে যেখানে আমরা অপশনাল নিতে পারি। তুমি যা যা সাবজেক্টের কথা ভাবো, ওটা বলতে ভুলে গেছি ওই সময়, তুমি যা যা সাবজেক্টের কথা ভাবতে পারো প্রত্যেকটা সাবজেক্ট তুমি অপশনাল নিতে পারবে। তোমার গ্র্যাজুয়েশন ম্যাথে আছে, তুমি ম্যাথে অপশনাল নিবে, নাও কোনো আপত্তি নেই। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্ট, সংস্কৃত, পালি, প্রাকৃত, আরবি, উর্দু, যত রকমের সাবজেক্ট হয়, 37 সাবজেক্ট বলছি তো, 37 সাবজেক্টস, ওইটা বিসিএসের ক্ষেত্রে বললাম। তো এরকমই এখানে অপশনাল আছে, ওই রকমই অপশনাল পেপার 1-2। অপশনাল পেপার কী কী এখানে যেটা বলা আছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর লিটারেচার, এইগুলো সাবজেক্টের মধ্যেই তোমাকে চুজ করতে হবে, সাবজেক্টের সংখ্যাও কম। এবার এটা হয়ে গেল তোমার পেপার মেইনস এক্সাম। মেইনসের পর আরেকটা ইন্টারভিউ থাকবে, 275 মার্কস। প্রিলিতে দুটো পেপার হয়েছিল, দুটো পেপার 200 করে। মেইনসে 7টা পেপার +2, তো প্রত্যেকটা পেপার 7টা পেপার মেইনসে, 7টা পেপার তোমার 250 করে, 250, ঠিক। আর যেটা ইন্টারভিউ হবে ওটা 275 মার্কস। এটা হয়ে গেল ইউপিএসসি, যেটা সিভিল সার্ভিস কন্ডাক্ট করে। তুমি যখন ইন্টারভিউ দেওয়ার পর তোমার যখন পোস্টিং হবে, সেই তোমার র্যাঙ্কিংয়ের ওপর তোমার পোস্ট তুমি চুজ করতে পারবে। কিছু কিছু সিনেমায় যেমন দেখিয়েছে, সিনেমাগুলোর ক্ষেত্রে যেগুলো আমরা দেখি যে আইএএস বড়সড় আইএস, আইপিএস বড়সড় অফিসার, তো তখন ওদেরকে চয়েস দেওয়া হয় যে তোমরা কী চুজ করবে, আইএএস, আইপিএস, আইএফএস। তো নিজের মতো করে সবাই চুজ করে, আমরা সিংহাম দেখে অভ্যস্ত, সেই কারণে আইপিএস। তারপর 2 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পুরোপুরি আগেরটার মতোই সেম, যা যা আগে ঘটনা বললাম সেগুলোই সেম। অতগুলোই সাবজেক্ট গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে, এত রকমের সাবজেক্ট হয় ইউপিএসসিতে। এবার বাকিগুলো বলার আগে তোমাদেরকে বলে রাখি যে ইউপিএসসি যারা যদি কেউ ভাবো, কারণ ইউপিএসসিটা হয়ে গেল আমাদের গোটা ভারতবর্ষের সবথেকে বড় চাকরি পরীক্ষা। ইউপিএসসি এই যে সিভিল সার্ভিস যেটা পরীক্ষা মানে কন্ডাক্ট করে, সেটার জন্য কোয়ালিফিকেশান কী লাগে জানো? শুধুমাত্র গ্র্যাজুয়েট। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, কত % নাম্বার পেয়েছো, কোনো যায় আসে না কারো। তুমি গ্র্যাজুয়েট কিনা সেটাই তোমার দেখা হবে, তুমি এলিজিবল। তারপর তুমি পরীক্ষার জন্য খাটছো, কীভাবে খাটছো সেটা তো তুমি ইন্টারভিউ বোর্ড অবধি গেছো মানে ওনারা বুঝে নেবেন যে তুমি এখানে এত দূর অবধি আসার যোগ্য। তুমি একটা সাবজেক্টে ডক্টরেট মানে যে তোমার বেশি জ্ঞান আছে, তুমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে, এরকম তো কোনো মানে নেই। তো এগুলো অনেক কিছু দেখা হয়। তো শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে নিয়ে তুমি এত বড় একটা পোস্ট হোল্ডার হতে পারো, তো এইটা ভাবতে হবে যে এত বড় সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে। আর সেখানে আমাদের যে স্কুল সার্ভিস কমিশন, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, বিএড করো, কেউ কেউ আবার এমএড করো, অনেক ঝামেলা। যাই হোক, তো শুধু এই কারণেই সরকারি চাকুরিগুলির ক্ষেত্রে না তোমাকে সুযোগটা অনেক দেয় অল্প বয়স থেকে। এখন থেকে প্রিপেয়ার হতে থাকো, দেখবে অনেক ভালো জায়গায় যেতে পেরেছো। তো এরপর যখন আমি এসএসসি বোর্ডটা বলবো না, ওটা অবশ্যই শুনবে। যারা সায়েন্সের আছো তারা অবশ্যই এসএসসি বোর্ডটা শুনবে, ঠিক আছে। এবার এটা ছাড়াও ইউপিএসসি আরও যে এক্সামগুলো কন্ডাক্ট করে, সেটা যেমন ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এজ 21 থেকে 30, কোয়ালিফিকেশান বিটেক হতে হবে। পোস্ট কী কী পোস্টে হয় মানে কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, 4টে স্ট্রিমে এক্সাম হয়, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই 4টে স্ট্রিমে এক্সাম হয়। এই 4টে স্ট্রিমে যারা বিটেক করেছো তারা এই এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। তারপর 4 নম্বর যেটা এক্সাম কন্ডাক্ট করে ইউপিএসসি, সেটা হলো ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, IES/ISS। এজ 21 থেকে 30, 21 বছর মানে গ্র্যাজুয়েশন, বুঝতেই পারছো। এবার এই গ্র্যাজুয়েশনটা কী কী সাবজেক্টে হতে পারে? যদি ইকোনমিক সার্ভিসে যাও, IES-এ যাও, তাহলে কী কী লাগবে? পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, যে কোনো একটা হলেই হলো। ISS ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কী কী লাগবে? বি ডিগ্রি মানে ব্যাচেলার্স ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অর ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, অনেক ঝামেলা। তারপর 5 নম্বর যে পরীক্ষাটা কন্ডাক্ট করে, তবু আমি বলে রাখছি সবগুলো, জিওলজিস্ট এক্সাম ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে। কোয়ালিফিকেশান কী লাগে? মাস্টার্স ইন জিওলজিক্যাল সায়েন্স অর জিওলজি অর অ্যাপ্লাইড জিওলজি অর মিনারেল এক্সপ্লোরেশন অর আর্থ সায়েন্স, এগুলোতে মাস্টার্স হতে হবে। আমাদের এখানে এগুলো কিছুই নেই। 6 স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস, মন দিয়ে শুনবে এটা, স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিসেস এক্সাম, SCRA, এজ 17 থেকে 21। সেই কারণে মন দিয়ে শুনতে বলছি, কারণ তোমাদের এজ এখন এটার মধ্যে ভ্যারি করছে। যদি কেউ চাও যে আমার এমার্জেন্সি চাকরি দরকার, তাহলে এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। কোয়ালিফিকেশান কী লাগে? পাতি এইচএস কোয়ালিফাই করেছো। এবার এইচএসের মধ্যে কিছু কিছু কোয়ালিফিকেশান লাগে। কী জিনিস? এইচএসে তোমার সাবজেক্টের মধ্যে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে।
তোমার কোশ্চেন বেশি বেশি থাকে ম্যাথ, পিএসসি আর মেন্টাল অ্যাবিলিটি নিয়ে। মেন্টাল অ্যাবিলিটি মানে জেনারেল অ্যাবিলিটি, যেটা মেন্টাল না, জেনারেল অ্যাবিলিটি মানে রিজনিং বা জিআইয়ের যেটা থাকে আর কি। তো মেন প্রিলিতে প্রত্যেকটা টপিকের ওপর 200 করে থাকে, 200 + 200 + 200, 600 নম্বরের প্রিলি হবে। তারপর ইন্টারভিউ হবে 200 নম্বরের যেটা। তারপর কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস, যারা ভেবে নিয়েছো যে আমি এমবিবিএস করবো, এমবিবিএস তো করে নিলে, এমবিবিএস এর আবার পোস্ট ডিগ্রি হয়, পোস্ট গ্র্যাজুয়েটও করে নিলে, তারপর কি করবে, এটা তাদের জন্য এটা খুব ভালো একটা। 32 বছর অবধি তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। কোয়ালিফিকেশান কী লাগে, তুমি এমবিবিএস পাস করে গেছো বা অ্যাপিয়ারিং লাস্ট ইয়ার অফ এমবিবিএস। পোস্টগুলো খুব ভালো ভালো পোস্ট হয়, বিভিন্ন ডিফেন্সের যে সেক্টরগুলো আছে বা বিভিন্ন অফিসগুলো যেগুলো আছে, বড় বড় অফিসগুলো, ওইগুলোতে কি মেডিকেল মানে তোমার ডক্টরের প্রয়োজন হয়, তো সেই জায়গাগুলোতে এরা রিক্রুট হয়, এনাদেরকে রিক্রুট করা হয়। যেগুলো তোমার অনেক জায়গায় শুনেছো যে তোমার আমি ডিফেন্সের ডক্টর, শার্লক হোমসের যে শাগির যেটাকে বলে আর কি, ওয়াটসন ওরকম মেডিকেলে ছিলেন, ওয়ারেন মেডিকেলে ছিলেন, ওই রকম আর কি। তো তারপর 8 নম্বর যেটা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসে কী কী পোস্ট আছে, পোস্টগুলো বলি, ভালো লাগবে শুনতে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ইন 5টা, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি। আমাদের যে বর্ডারে বিভিন্ন সিকিউরিটিগুলো আছে, ওই প্রত্যেকটা সিকিউরিটিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্ট দেয়, এটা সিএপিএফ ইউপিএসসি কন্ডাক্ট করে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে, বয়সের সময়সীমা 20 থেকে 25, ঠিক আছে। তারপর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সিডিএস শুনবে, তোমাদের অনেকের এটা মানে আগ্রহের জায়গা, সিডিএস এনডিএ শুনেছে অনেকে, কারণ বয়সটা খুব কম থাকে, কোয়ালিফিকেশান এইচএস লাগে, বলে দিলাম। এজ হচ্ছে 17 থেকে 22। এবার এই এজটা অনেক ভ্যারি করে, পোস্ট অনুযায়ী ভ্যারি করে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা থাকে, বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা সব এজ আছে। ওটা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো। পোস্টগুলো কী কী শুনে নাও। IMA, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিক্স, INA, ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিক্স, আর আরেকটা হচ্ছে IFA, এয়ার ফোর্স অ্যাকাডেমিস। এক্সাম কী কী হয়, ইংলিশ, জিকে, এলিমেন্টারি ম্যাথ, এই 3টে নিয়ে এক্সাম হয়, মানে প্রিলি যেটা, ইংলিশ, জিকে আর এলিমেন্টারি ম্যাথ, 100 + 100 + 100। ইন্টারভিউ হবে ফর রেসপেক্টিভ অ্যাকাডেমিজ, মানে তুমি প্রিলি কোয়ালিফাই করলে তোমার কাট অফটা IM-এর জন্য সুইটেবল, তাহলে তোমাকে IM-এর জন্য ইন্টারভিউ দিতে হবে। তোমারটা AF-এর জন্য সুইটেবল, তাহলে তোমাকে AF-এর জন্য ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউগুলো ভালো ভালো লেভেলে হয়। ইন্টারভিউর জন্য একটা বোর্ড আছে, সেটা হয়ে গেলো SSB বোর্ড, সিলেকশন বোর্ড আছে, ওটা এনডিএতে বলছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর নেভাল একাডেমি, এনডিএ, এজ 15 থেকে 18 ফর আনম্যারিড মেল, শুধুমাত্র এটা আনম্যারিড মেলদের জন্য। কোয়ালিফিকেশান এইচএস উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এক্সাম প্যাটার্ন মন দিয়ে শুনবে, 2টো পেপার হয়, পেপার 1 ম্যাথ থাকে, পেপার 2 জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেটা রিজনিং থাকে আর কি। এবার এক্সাম প্যাটার্নে তো এটা হয়ে গেল। এইবার তুমি প্রিলি কোয়ালিফাই করে গেলে তারপর তোমাকে কোন কোন টেস্টের মধ্যে দিয়ে পেরোতে হবে, শোনো, ঝামেলা আছে। সার্ভিস সিলেকশন বোর্ড এটা কন্ডাক্ট করে, কী কী কন্ডাক্ট করে, অফিসার ইন্টেলিজেন্স রেটিং প্লাস পিকচার পারসেপশন প্লাস ডেসক্রিপশন টেস্ট প্লাস গ্রুপ টেস্ট ইন টাস্ক প্লাস সাইকোলজি টেস্ট প্লাস কনফারেন্স, এতগুলোর মধ্যে দিয়ে তোমাকে পেরোতে হবে। আর এই সিডিএস আর এনডিএ এই দুটোর জন্যই ফিজিক খুব ভালো মতো লাগে, ফিজিক মানে শারীরিক গঠন যেটা আমি বলছি, হাইট লাগে, কিছু কিছু পোস্ট হয়েছে যেখানে চোখ খুব ভালো কিনা এটা দেখা হয়। তো এগুলো যারা মানে শরীরচর্চার মধ্যে আছো তারা ভাবতে পারো, তাছাড়া না ভাবাটাই ভালো, ঠিক আছে। এরপর আমি ডিসকাস করব এসএসসি নিয়ে। তোমাদের কাছে হাত জোর করে বলছি, এটা অবশ্যই শুনবে, বিশেষ করে যারা সায়েন্স স্ট্রিমে আছো, তোমাদের ভালো লাগতে বাধ্য, ঠিক আছে। এসএসসিটা আমি এখন শুরু করব, তোমরা মন দিয়ে শুনবে। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হয়ে গেল এসএসসি বোর্ড সেন্ট্রালের। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, মানে এইচএস পাস করেছো, তারা অবশ্যই শুনবে এটা, তোমাদের জন্য এটা খুবই ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। কারণ কি, খুব সহজে এটা তোমরা অ্যাপিয়ার করতে পারবে আর খুব সহজে এটা ক্র্যাকও করতে পারবে। তো এসএসসি কি, স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। এসএসসি কয়েকটা এক্সাম কন্ডাক্ট করে, যেটা সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সিএইচএসএল কম্বাইন্ড এইচএস লেভেল, সিপিও পুলিশ অফিসার্সদের সব পরীক্ষা হয়। তারপর এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ সিলেকশন পোস্ট বলে একটা পোস্ট আছে, দিল্লি পুলিশে কনস্টেবল কন্ডাক্ট করে, এরকম আরও কিছু কিছু আছে। আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হয়ে গেল সিজিএলটা। আমি এটা ডিটেলসে বলবো, বারবার বলছি, এটা মন দিয়ে শুনবে ভালো করে। কি জিনিস, এসএসসি বোর্ড স্টাফ সিলেকশন কমিশন।
ঠিক। পোস্টগুলো কী কী আছে এটা একটা শুনে নাও। স্টাফ সিলেকশন কমিশনের আমরা সিজিএল নিয়ে ডিসকাস করছি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অবশ্যই গ্র্যাজুয়েশনের পরেই তোমরা দিতে পারবে। তো এটার পোস্টগুলো কী কী আছে তোমরা একবার শুনে নাও। ডিপার্টমেন্টগুলো বলছি, অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আন্ডার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মানে ক্যাগের আন্ডারে কাজ করবে। ক্যাগটা কী জিনিস যখন তোমরা পড়বে তখন জানতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, তোমাদের পছন্দের জায়গা। মিনিস্ট্রি অফ রেলওয়ের যে মন্ত্রক সেখানে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভাবতেই পারছো বেশ বড় সড়ো জায়গা। আরেকটা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তারপর কিছু কিছু পোস্ট আছে যেগুলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট, কোথায়? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ, ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট, কোস্ট গার্ড হেডকোয়ার্টার, ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, মিনিস্ট্রি ইন এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি, ফোর্সের। তোমরা জন আব্রাহামকে দেখে যেরকম উদ্বুদ্ধ হয়ে গেছিল আর কি, আমাদেরকেও হতে হবে, তো এটার আন্ডারে হতে পারবে। মিনিস্ট্রি অফ টেক্সটাইলস হলো মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্স, এটার সুপারিনটেন্ডেন্ট পোস্ট। এবার কিছু কিছু সুপারিনটেন্ডেন্ট আছে, মিনিস্ট্রি অফ মাইন্স। এরপর যেটা বলছি সিজিএলের সব থেকে গ্ল্যামারাস পোস্ট, এটার জন্য সব থেকে বেশি খাটে, সেটা হয়ে গেল ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের যেটা অফিসার, যেটা তোমরা দেখেছো স্পেশাল 26 বা আরও কী কী হয়েছিল না, রেইড, অজয় দেবগান আর কি। তো ওইগুলো মিনিস্ট্রি অফ সিবিডিটি আর কি, সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্ট ট্যাক্সেস। সিবিইসি এক্সাইজের। তারপর সিবিইসি যেটা ইন্সপেক্টর পোস্ট হয়ে যাচ্ছে তোমার কাস্টমের। তারপর ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই, এটার মাধ্যমে রিক্রুট করে। সিবিআই সাব ইন্সপেক্টর যেটা। ডিপার্টমেন্ট অফ পোস্ট, ইন্সপেক্টর পোস্ট দিচ্ছে। ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম। তারপর অডিটর জেনারেল, অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ইন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, আরও সব অনেক অনেক পোস্ট আছে। এবার এই সিজিএলেরই, আর বলছি না, আমি হাঁপিয়ে গেলাম এত উচ্চারণ করতে করতে। এবার এই সিজিএলেরই তোমার আবার 4টে গ্রুপ আছে, এ বি সি ডি। এতে 2টো পোস্ট, সিতে 1টা পোস্ট, বাকি সব বি আর ডি। আমি এতক্ষণ এই অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই দুটো বাদ দিয়ে যে পোস্টগুলো বললাম সেগুলো সব বি এর পোস্ট বললাম। ওই এনআইএ, সিবিআই, ট্যাক্স অফিসার, কাস্টম অফিসার, এক্সাইজ অফিসার, অফিসার তো না, ইন্সপেক্টর আর কি। তো যে পোস্টগুলো বললাম সেগুলো সব বি এর। ওইগুলোরই একটা সাবঅর্ডিনেট অ্যাসিস্ট্যান্ট, সেটা হয়ে যাবে ডিতে। বেশিরভাগেরই অ্যাসিস্ট্যান্ট আছে, আর অত কিছু বলছি না। কেন ভালো লাগবে এখনও বুঝতে পারবে। এখানে প্রিলিমেন্স হয় না, এখানে টিয়ারে এক্সাম হয়। টিয়ার 1 স্তর। টিয়ার 1 এসএসসি সিজিএল এর কী কী আছে? ফার্স্ট ইংলিশ 25টা, ম্যাথ যেটাকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে 25টা, আমি ম্যাথ লিখলাম। রিজনিং 25, আর জিকে বা জিএস এই 3টে। ইংলিশ তোমরা পারো, ম্যাথ তোমরা পারো, রিজনিং শিখতে সময় লাগবে না, জিকে পড়ে নিতে হবে, সহজ না। 100টা প্রশ্ন, সব 50 করে, মানে 2 করে 200 নম্বরের পরীক্ষা। এই যে 3টে পোর্শন তোমরা দেখছো, এই 3টে পোর্শন তোমরা এমনি কভার করে নেবে, আর জিকে তো পড়ছোই, সরি, আর জিকে তো তোমরা পড়েই নিবে। তো এটার জন্য যদি প্রিপেয়ার হও না, তো টিয়ার 1 আরামসে পেরিয়ে গেলে। তারপর টিয়ার 2। টিয়ার 2তে 4টে পেপার হয়। পেপার 1 ম্যাথ, এটা না 100টা প্রশ্ন, 1 ঘন্টা সময় থাকে, অনলাইন এক্সাম হয়। এতক্ষণ যেগুলো বলেছিলাম স্টেটের সবগুলোই আমি বলেছি যেগুলো অফলাইন এক্সাম হয়, এমসিকিউ কোশ্চেন অফলাইন। এটা প্রথম আমি বলছি যেটা অনলাইন এক্সাম হয়, ঠিক আছে? অনলাইন এক্সাম 1 ঘন্টাতে 100টা, আমি শিখিয়ে দিব ওগুলো পরে, চাপ নেই। পেপার 1-এ ম্যাথ আছে। পেপার 2-তে কি আছে? এই ম্যাথটাকে না অনেক সময় তোমরা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পাবে, তোমরা সুবিধার জন্য আমি ম্যাথ লিখলাম। ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক, মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, যা যা হয় সব কিছু পাবে। আর পেপার 2-তে আমরা পাবো ইংলিশ। ম্যাথ থাকবে 100টা কোশ্চেন, 2 করে 200। ইংলিশ থাকবে 200টা কোশ্চেন, 1 করে 200, প্রত্যেকটা 2 ঘন্টা করে। এটাও 2 ঘন্টা, এটাও 2 ঘন্টা।
ঠিক হয়ে গেল পেপার 1 পেপার 2। এবার তুমি যদি এই গ্রুপ এর জন্য ট্রাই করতে চাও তাহলে তোমাকে আরেকটা এক্সট্রা এক্সাম দিতে হবে, সেটা হলো পেপার 3 ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স। তুমি যদি গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে চাও, একটাই পোস্ট আছে গ্রুপ সিতে, মানে একটাই পোস্ট মানে একটাই ভ্যাকান্সি না, পোস্টটা একটাই আছে। যদি তোমাকে একটা 4 নম্বর পেপার এক্সট্রা দিতে হবে, সেখানে স্ট্যাটিস্টিক্সের কিছু কোশ্চেন থাকে, কিছু না মানে ভালোই কোশ্চেন থাকে প্রত্যেকটা, এটাও 200 তো ছিলই, এটা 200 এটা 200। এই দুটো যদি না দাও তাহলে তুমি গ্রুপ বি আর গ্রুপ ডি এর জন্য কোয়ালিফাই করবে, মানে গ্রুপ ডি আর গ্রুপ বির জন্য তুমি অ্যাপিয়ার করছো। আর এই ধরো এবার যেরকম 11,000 পোস্ট ছিল লাস্ট যেটা সিজিএল হয়েছিল, তার মধ্যে এই এ আর সি এর সিট কত হবে 550, তার বাকি পুরোটাই বি আর ডি এর জন্য। খুব ভালো, এখানে 200 2 2 400 600। এইবার এটার একটা মজা হচ্ছে, মজা বলতে পারো আবার খারাপ ব্যাপারে বলতে পারো, আমরা এতক্ষণ অবধি যেগুলো পড়েছিলাম বা মানে যেগুলো জানলাম, বা স্টেটের যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ওইখানে আমরা জানলাম যে প্রিলির কোনো ভ্যালু নেই, প্রিলিটা জাস্ট কোয়ালিফাইং, তাই তো? কিন্তু এখানে প্রিলির ভ্যালু লাগবে। প্রিলিতে তুমি কাট অফ মার্কস, কাট অফ কত হয় এখন আরেকটা জিনিস, ওটা বলছি পরে। প্রিলিতে কাট অফ তুমি কোয়ালিফাই করলে তারপর তুমি মেন্স দিলে, তো মেন্সের যেটা রেজাল্ট হবে না ওটা প্রিলি প্লাস মেন্স, প্রিলি তো না মানে টিয়ার 1 প্লাস টিয়ার 2 এর রেজাল্ট একসাথে হবে। এরপর হবে টিয়ার 3, টিয়ার 3তে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভে কী থাকে ইংলিশের 2টো রাইটিং, তোমাদের সুবিধে যারা ইংলিশ মানে যারা সায়েন্স নিয়ে পড়েছো আর কি। দেখো কেন এটা আমি তোমাদের জোর করে বলছি আর কেন এতটা খেটে দেখাচ্ছি, কারণ এটা তোমাদের ফেভারেবল জায়গা। এই 3টে তোমাদের ফেভারেবল, এই 2টো তোমাদের ফেভারেবল, এটা তোমাদের ফেভারেবল, সেই কারণেই আমি এটার উপরেই জোর দিচ্ছি। সিজিএল যদি ভাবো আমি বলবো তোমরাই লাভ পাবে। তারপর টিয়ার 4 হয় কিছু কিছু জনের জন্য, এই যে এটা 100 নম্বরের হয়, হ্যাঁ 50 করে 2টো রাইটিং থাকে। এবার 700 নম্বরের যেটা ফাইনাল রেজাল্ট হবে, মানে এতদূর অবধি যেটা রেজাল্ট হলো সেখানে কাট অফ হলো। তো এবার ওই কাট অফে কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে টাইপিং টেস্ট লাগে, ডি এর কিছু কিছু পোস্ট আছে গ্রুপ ডি এর জন্য যেগুলোতে টাইপিং টেস্ট লাগে। তো তোমার নাম্বারটা যদি কিছুটা কম হয় তাহলে তোমাকে এই টিয়ার 4-এ টাইপিং টেস্ট, মানে ওটার নামটা অনেক কঠিন আছে, ডিইএসটি আছে, তো আমি ওটা দিচ্ছি না। তারপর সিপিটি আছে, সিইটি আছে, অত কঠিন লিখছি না, সহজ করে লিখলাম টাইপিং টেস্ট। তো এই টাইপিং টেস্ট তোমাদেরকে কোয়ালিফাই করতে পারে। কথার কথা বলছি 700 অব্দি এত দূর ছিল, তো দেখা গেল কাট অফ আছে 520, তুমি 521 আছো, তাহলে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। কিন্তু 575 তুমি পেয়ে আছো, তোমাকে কোনো ভয়ই করতে হবে না, তোমার চাকরি কনফার্ম, অনেক ভালো পোস্টিংয়ে তুমি চাকরি পাবে। হয়তো দেখা গেলো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা এক্সামিনার এরকম পোস্টে তুমি চাকরি পাবে, ঠিক আছে? তো আমি বারবার ওই কারণেই বলছি, যারা সায়েন্সের আছো তারা এখন থেকেই টার্গেট করো এসএসসি সিজিএলটাকে টার্গেট করো। এসএসসি সিজিএলে ভ্যাকান্সিও প্রচুর, কারণ যদি কেউ ব্যাঙ্কিং ভেবে থাকো ব্যাঙ্কিংয়ের অবস্থা খুব খারাপ, বলছি ওটা আসছে পরে। আরেকটা কি বলবো ভাবলাম ভুলে গেলাম, হ্যাঁ এবার তোমার পরীক্ষা তো লাখ লাখ জন অ্যাপিয়ার হয় কি না, সেই কারণে তোমার দেখা গেল যে 15টা 16টা 20টা শিফটে পরীক্ষা হচ্ছে। তো আমার শিফটের এক্সামটা সহজ, আমার সামনের জনের এক্সামটা কঠিন হতেই পারে, তো সেই কারণে ওরা নর্মালাইজ করে। দেখা গেল তুমি 200-তে 135 পেয়েছো, কিন্তু তোমার শিফটটা কঠিন ছিল, ওদের বিভিন্ন আঁকড়া আছে যেগুলো দিয়ে ওরা নর্মালাইজ করে সেই 135টা তোমার 167 হয়ে গেছে, হতেই পারে, কমবে না কখনো, বাড়বে। নাহলে যদি তোমার শিফটটা হয়তো ইজি ছিল 3 বাড়লো 4 বাড়লো, কঠিন ছিল কারো করে 40-45ও বাড়ে, এটা একটা সুবিধে এই পরীক্ষার। এই জন্য আমি বারবার বলছি এটাকে শুনবে ভালো করে, এই সুবিধাটার জন্যেই এটা নেওয়ার চেষ্টা করবে যে এখানে নর্মালাইজেশন আছে, এইখানেও নর্মালাইজেশন আছে, এখানেও 2টো শিফটে কখনো কখনো পরীক্ষা হয়, যদি ক্যান্ডিডেট বেশি পাস করে যায় তখনও এখানে তুমি নর্মালাইজেশনের সুযোগ পাবে। নাম্বার কখনো কমে না, নাম্বার বাড়ে, ওরা শিফটের কতটা টাফ হয়েছিল না হয়েছিল সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আর এটা না খুব তাড়াতাড়ি প্রসেস হয়, এরকম না যে ঝুলিয়ে রেখে দিয়েছে অন্যান্য স্টেট এক্সামগুলোর মতো, সেই কারণে আমি বারবার বলছি এটাকে টার্গেট করো। আর গ্র্যাজুয়েশন তোমরা করছোই,
কারণ এটার জন্য তো গ্র্যাজুয়েট হতেই হবে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে এমন একটা সাবজেক্ট গ্র্যাজুয়েট করো যেটা তোমার কাছে একটু ইজি হবে, ও এদিকের জন্য সময় দিতে পারবে। কারণ গ্র্যাজুয়েশন করে নিয়ে তারপর ভাববো তুমি 3 বছর লেটে চলছো। তোমার পাশেই হয়তো আরেকজন আছে যে গ্র্যাজুয়েশন থেকেই প্রিপারেশান নিতে শুরু করেছে, অন্তত ম্যাথ, রিজনিং আর ইংলিশটা স্ট্রং করে নিয়েছে, জিএসটা পড়লো, লাগিয়ে দিল, একবারে চাকরি পেয়ে গেল। এরকম উদাহরণ অনেক আছে। তো এখন থেকেই তোমরা পড়তে শুরু করো, এটা আমি বারবার বলছি। সিজিএলেরই একটা ধাপ কম, সেটা হয়ে গেল CHSL, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এক্সাম প্যাটার্ন টিয়ার 1 সেম, 25+25+25+25 লেভেল সিজিএলের থেকে একটু কম। এরপর টিয়ার 2তে যখন যেরকম মেইনস ছিল, যেটাকে বললাম আমরা, হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সিজিএলে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ, ডেসক্রিপটিভ শুধুমাত্র ইংলিশটাই টিয়ার 3তে। টিয়ার 1 টিয়ার 2 সব কিছু এমসিকিউ আর অনলাইন, এটাও অনলাইন। টিয়ার 1 25+25+25+25। এইবার ডাইরেক্ট এরপর টিয়ার 2 যেটা হয় সেটাই হয়ে যায় ডেসক্রিপটিভ, 50+50। এখানে মাঝে আর কোনো মেইনস নেই যেটাতে তোমাকে ডেফতে ম্যাথ বা ইংলিশ জিজ্ঞাসা করবে। টিয়ার 1-এর পর টিয়ার 2 হয়ে যায় ডেসক্রিপটিভ, যেটা সিজিএলে টিয়ার 3 ছিল। কিন্তু টিয়ার 3 আছে এখানে, সবাইকেই দিতে হবে এটা, কম্পিউটার টেস্ট। টাইপিং টেস্ট বলাটা ভুল, কম্পিউটার টেস্ট মানে সিপিটি বলে আর কি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, আমি সহজ করে লিখলাম। এই কম্পিউটার টেস্ট সবাইকেই দিতে হয়, আর এটা একটু টাফ থাকে। 8,000 কি 8,500 এরকম, মানে তোমার কি প্রেস এরকম ব্যাপার আছে 15 মিনিটে। তো এটার প্র্যাকটিস যদি করো পেরে যাবে, আর এটা খুব কম প্রসেসে হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়। কারণ কি এখানে ডেসক্রিপটিভ পেপার অতজন যেহেতু কোয়ালিফাই করে না, সেই কারণে ডেসক্রিপটিভ পেপারে খুব তাড়াতাড়ি রেজাল্টটা হয়ে যায়। আর যেহেতু 3টা টিয়ারেই শেষ হয়ে যায়, মানে ধরো 1 বছরেই হয়তো তুমি চাকরি পেয়ে গেলে আর কি, 1 বছর প্রসেসিংয়ের মাধ্যমে। আরেকটা যেটা পোস্ট আছে সেটা হয়ে গেল, মানে ভালো পোস্ট আর কি, এসএসসির সিপিও, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনস। সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনস কি কি? কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ইউপিএসসি বলতে গিয়ে 5টা এজেন্সির নাম, 5টা তোমার ডিপার্টমেন্টের নাম বলেছিলাম, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আরেকটা কি বলেছিলাম বলে গেলাম, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আর এটা এসএসবি, সীমা সশস্ত্র বল। এই 5টাতে এসআই নিয়োগ করে এসএসসি সিপিও এক্সামের মাধ্যমে। এসআই নিয়োগ করে এসএসসি সিপিও এক্সামের মাধ্যমে। এটাও লেভেলটা যে খুব কঠিন থাকে তা না, ওই সিজিএলের থেকে কমই লেভেল থাকে। যদি চাও যে না আমি সেন্ট্রালের ডিফেন্সে যাব, তাহলে এটাতে যেতে পারো। এসএসবির চাকরি দারুণ চাকরি, আমি বলছি। যদি কেউ ভাবো যে আমি ডিফেন্সে যাব, তাহলে বিএসএফ বা সিআরপিএফ না ভেবে সবসময় টার্গেট করবে এসএসবি। এসএসবি চাকরি দারুণ, সীমা সশস্ত্র বল, তাহলে ওটাও তোমরা দিতে পারো। আমি ওটা ডিটেলসে যাচ্ছি না, ওগুলো যেহেতু একটু নিচু পোস্ট আর কি, আমরা সবসময় বড়োটা ভাববো। সিজিএলটা টার্গেট রাখবে, বারবার আমি একই কথাই বলছি। তারপর যে পোস্টগুলো আছে সেটা এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, ওটা তোমার ম্যাট্রিকুলেশন লেভেল, মানে ক্লাস 10 লেভেল, খুব কম। মানে খুব যদি কারো ইমার্জেন্সি চাকরি দরকার হয় তাহলে ওটা করতে পারে। পোস্টগুলো যে খুব ভালো ভালো আছে তা না, বিভিন্ন ছোটো জায়গায় পিওন আর কি, গ্রুপ ডি পোস্ট। তারপর যেটা আরেকটা পোস্ট হয় সেটা সিলেকশন পোস্ট, সেটা ভালো পোস্ট। কিন্তু একটা সমস্যা যে আমি যেমন সিজিএলের জন্য অ্যাপ্লাই করলাম, তো আমাকে নির্দিষ্ট কোনো পোস্ট সিলেক্ট করতে হয় না যে আমি এই পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছি। আমি সমগ্র সব কিছু পোস্টের জন্য পরীক্ষা দিলাম, কিন্তু সিলেকশন পোস্টে আমাকে একটা পার্টিকুলার পোস্ট সিলেক্ট করতে হয়। ওরা হয়তো তোমাকে চয়েস দিয়েছে 50টা পোস্ট, প্রত্যেক মানে 50টা পোস্ট আছে, প্রত্যেকটাতে 3টে 4টে 5টা 10টা করে ভ্যাকেন্সি আছে, ক্রাইটেরিয়া থাকে অনেক। এটাতে অনার্স লাগবে, ওটাতে মাস্টার্স লাগবে, এটা ওটা। দেখা গেলো তুমি একটাতে স্যাটিসফাই করছো, একটা কন্ডিশন স্যাটিসফাই করছো, সেখানে আবার অনেক ঝামেলা, 3টা হয়তো পোস্ট আছে, তো ওই পোস্টটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, ঠিক আছে। আরেকটা যেটা পরীক্ষা হয় সেটা হলো স্টেনোগ্রাফার। যারা চাও যে আমি একটু হটকে কোনো কিছু করব, তাহলে স্টেনোগ্রাফারের কোর্স করতে পারো। স্টেনোগ্রাফারের গ্রুপ সি হয়, গ্রুপ ডি হয়। বিভিন্ন সেক্রেটারিয়েট যেগুলো থাকে, বা বলি সহজ করে তাহলে বুঝতে পারবে, কোর্টরুম আমরা দেখেছি বিভিন্ন সিনেমাগুলোতে, একজন থাকে না যে নিচের বসে খিটির পিটির করে, টাইপ করে, টাইপিস্ট, ওদের হয় কোর্সটা স্টেনোগ্রাফারের পোস্ট।
বিভিন্ন তোমার বড় বড় সেক্রেটারিয়েটগুলোতে, মন্ত্রকগুলোতে স্টেনোগ্রাফারের কোর্স থাকে। তো তোমাকে কোর্স করতে হবে স্টেনোগ্রাফারের অনেক ব্যাপার থেকে। তোমার ইংলিশে দখল থাকতে হবে, ওইটার পরীক্ষা হয়। টিয়ার 1টা সেম, সিজিএল সিএইচএসএল যেরকম টিয়ার 1 সেটার সেম। তারপর স্টেনোর তোমাকে কোশ্চেন করা হবে টিয়ার 2তে। তো এটা যদি কেউ চাও যে আমি আলাদা করব, তাহলে ওটা করতে পারো, আমাকে আলাদা করে জিজ্ঞাসা করবে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের এসএসসি বোর্ড, যেটা স্টাফ সিলেকশন কমিশন। এরপর যেটা আমি বলতে চাই তোমাদের, সেটা হয়ে গেল রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের পরীক্ষা যে একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে হয় এরকম না। আমার ভ্যাকান্সি হয়েছে অনেকগুলো, আমি পরীক্ষা নিব এরকম 6,000, 6,500, 10,000, 15,000, যখন যেরকম ভ্যাকান্সি হয় সেরকম। কিছু কিছু আছে নন টেকনিক্যাল থাকে, ভালো পোস্ট থাকে, গ্রুপ ডি এর পোস্ট থাকে। রেলওয়েটা অনেকে প্রেফার করে, কারণ রেলওয়ে না খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায়। ওই প্রমোশনটা পাওয়ার জন্যই অনেকে, যে আমি গ্রুপ ডিতে পেয়ে গেলাম, আমি ঢুকে যাই, তারপর হয়ে যাবে। গ্রুপ ডিতে যেরকম এইচএসের কোয়ালিফিকেশান লাগে। তারপর এনটিপিসি আছে, নন টেকনিক্যাল কী সব পোস্টগুলো আছে, খুব ভালো ভালো পোস্ট থাকে কিন্তু। যেমন ওইখানে তোমার পড়ে যাবে যেটা টিটি বলি আমরা, স্টেশন মাস্টার। খুব ভালো ভালো 17-18টা পোস্ট আছে। ওটা আমি লিখিনি, কারণ আমাদের রেলওয়ে যেহেতু এখন মানে কোনো নিশ্চয়তা নেই। সবার, তোমরা হয়তো জানো যে রেলওয়েটা ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, তো কখন কি পরীক্ষা হবে না হবে কোনো ভরসা নেই। লাস্ট যেটা ভ্যাকান্সি রিলিজ করেছিল, সেটা ভ্যাকান্সির মধ্যে 50%টাই ওরা আবার উইথড্র করে নিয়েছে, যে আমরা এতটা পোস্ট দিতে পারবো না। সেই কারণে রেলওয়েটা না ভাবাটাই ভালো, আমরা অন্য কিছুর জন্য প্রিপারেশান নেব। সামনে রেলওয়ে আমাদের পরীক্ষা এসছে, আমরা পরীক্ষা দিয়ে দেবো, সেটাই আমাদের ভাবতে হবে। আরেকটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং। ব্যাঙ্কিংটাও নিয়ে এখন একটু অনিশ্চয়তাই চলছে। আগে 17, 18টা 21টা ব্যাঙ্কিংয়ের একসাথে এক্সাম হতো, এখন সবগুলো মার্জ হয়ে যাচ্ছে। সেই কারণে যারা ব্যাঙ্কিংয়ে অলরেডি চাকরি করছে, ওরাও অনিশ্চয়তায় ভুগছে যে আমাদের চাকরি থাকবে কি থাকবে না। ঠিক আছে, তো ব্যাঙ্কিংয়ের চাকরি যারা সায়েন্স নিয়ে পড়ছো, ওদের জন্য আবার একটা খুব ভালো উপায়। যদি এরকম ঝামেলা না থাকতো, তাহলে আমি দুটোই রেকমেন্ড করতাম, একটা সিজিএল, একটা ব্যাঙ্কিং। কেন বলি, ব্যাঙ্কিংয়ের মেজর যেটা হয় সেটা দুটো সংস্থা আছে, একটা এসবিআই আর একটা আইবিপিএস। এসবিআইটা ফুললি স্টেট ওন্ড, স্টেট বলতে এখানে সেন্ট্রাল বোঝানো হচ্ছে, স্টেট বলতে মানে রাষ্ট্র বোঝানো হয় পলিটির ভাষাতে। তো আরেকটা যেটা অন্যটা, সেটা হয়ে যাচ্ছে আইবিপিএস। ঠিক আছে, ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। তো আইবিপিএস অন্যান্য ব্যাঙ্ক যেগুলো আছে, যেগুলো দেখছো আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক, ওইগুলো রিক্রুটমেন্ট করে আইবিপিএস। প্রসেস দুটোরই সেম, শুধুমাত্র একটু টাফ কম বেশি। এসবিআই টাফ হয়। কী হয়, ওরা দুটো এক্সাম কন্ডাক্ট করে, একটা ক্লার্ক লেভেলের, একটা পিও লেভেলের, প্রভিশনারি অফিসার, যেটা অ্যাসিস্ট্যান্ট ব্যাঙ্ক ম্যানেজার আর কি, এরকম একটা পোস্ট থাকে। তো ক্লার্ক লেভেলের যে এক্সামটা হয় ওটা বলি। ক্লার্ক লেভেলের কী এক্সাম হয়, একটা হয় প্রিলি। প্রিলিতে থাকে ম্যাথ, রিজনিং আর ইংলিশ। ঠিক আছে, ম্যাথ থাকে 35টা, রিজনিং 35টা, ইংলিশ 35টা, 30টা। সিজিএলে 4টে স্টেজ ছিল না, মানে 4টে পার্ট ছিল টিয়ার 1-এর, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে। এখানে 3টে পার্ট। এবার সিজিএলে ওই 4টে পার্টে 1 ঘন্টা সময় দেওয়া হয়, এখানেও 1 ঘন্টাই সময় দেওয়া হবে, কিন্তু একটু গল্প আছে। তোমাকে শুধুমাত্র 20 মিনিটই দেওয়া হবে ম্যাথের জন্য, 20 মিনিট রিজনিংয়ের জন্য, 20 মিনিট ইংলিশের জন্য। তুমি যদি চাও যে আমি ইংলিশে তাড়াতাড়ি করে 15 মিনিটে শেষ করে বাকি 5 মিনিটটা অন্য কোথাও কাজে লাগাবো, হবে না ওটা। এটা একটা ঝামেলা আছে। তোমাকে অতিরিক্ত এফিশিয়েন্ট হতে হবে নিজের ক্যালকুলেশনের প্রতি, আর কোশ্চেন সিলেকশনের প্রতি, যে আমি এই অঙ্কটা বা এই রিজনিংটা করব কি করব না। রিজনিংয়ের লেভেলও হাই থাকে, কিন্তু করতে মজা পাবে আর কি। যারা ধরো অঙ্ক করতে ভালোবাসো বা রিজনিং করতে ভালোবাসো, তারা এই জিনিসটায় মজা পাবে। মেন্স এই 3টে থাকেই, তার সাথে সাথে মানে ওই 3টে থাকেই, তার সাথে সাথে আরেকটা যেটা অ্যাড হয় সেটা হলো জিকে। এই জিকেতে কী থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস। এখানে ইংলিশের কম্প্রিহেনশন ঢুকে যাবে, রিজনিংয়েরও টাফ লেভেল ঢুকে যাবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলা হয়, আর এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি, আমি সহজ করে লিখছি। তো সেটারও দেখবে তোমার টাফনেসটা অনেকটা বেড়ে যাবে, লেভেলটা অনেকটা হাই হয়ে যায় মেন্সে। কোনো ইন্টারভিউ নেই, মেন্স পাস করলে চাকরি কনফার্ম। খুব তাড়াতাড়ি প্রসেস হয়, 7-8 মাসের মধ্যে তোমার চাকরি কমপ্লিট হয়ে যাবে, মানে তোমার রিক্রুট তুমি করে যাবে। প্রিলি দিলে, মেন্স দিলে 2-3 মাসের পর, 2-3 মাসের মধ্যে একদম পুরো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবার এই জিনিসটা ক্লার্কের ক্ষেত্রে বললাম, পিওর ক্ষেত্রেও প্রসেস সেম, এসবিআইও তাই, আইবিপিএসেও তাই। প্রসেস সবই সেম,
লেভেলটা বাড়তে থাকবে। ক্লার্কে হয়তো দেখা গেল কাট অফ গেছে 100-তে 68, পিওতে হয়তো কাট অফ চলে গেল 75-76, চলে এরকম। মেন্সের ক্ষেত্রেও তাই, মেন্সের ভ্যারিয়েশন আছে, অত ডিটেলসে যাচ্ছি না কারণ এগুলোর যেহেতু কোনো নিশ্চয়তা এখন নেই। যদি কেউ চায়, হ্যাঁ, যারা খুব এফিশিয়েন্ট নিজের ক্যালকুলেশনের জন্য চোখে দেখে গুণ ভাগ করতে নিতে পারো, বা জানো যে আমি করে নিতে পারবো, শিখে নিলে করে নিতে পারবো, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। মানে আমি বলবো যে খুব কম সময়ে খেটে, এটা তোমার দুটোই পিও হোক বা ক্লার্ক হোক, দুটোই গ্র্যাজুয়েট লেভেল, খুব কম সময়ে, ধরো গ্র্যাজুয়েশনের পর আমি 1 বছর খাটবো একদম জান প্রাণ দিয়ে, তারপরে চাকরি নিব, ঠিক আছে, ভালো জায়গা। সিজিএল নিয়ে ভাবতে পারো, এটা নিয়ে ভাবতে পারো, ব্যাংকিং, ঠিক আছে। তো ব্যাংকিং নিয়ে আর ডেপতে যাবো না যেহেতু, আর রেলওয়ে নিয়েও আর ডেপতে যাচ্ছি না। এইগুলো ছাড়াও আরও কিছু কিছু বোর্ড আছে, যেমন এলআইসিও কখনো কখনো এক্সাম নেয়, তো এরা এদের মধ্যে পড়ছে না, ওদের এক্সাম প্যাটার্ন আলাদা হয়, যেরকম ভ্যাকান্সি থাকে সেরকমভাবে ওরা এক্সাম কন্ডাক্ট করে। এবার এক্সামের মানে তোমার প্যাটার্ন কী হবে না হবে সেটা ওরা এক এক সময় এক এক রকমভাবে করে। ফিনান্সের কিছু কিছু সেক্টর আছে, কোল মাইন্সের সেক্টর আছে, আরও বিভিন্ন সেক্টর আছে। আরবিআইয়ের একটা সেক্টর হয় যেটা ব্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে যায়, আরবিআই কিছু কিছু এক্সাম কন্ডাক্ট করে। তো আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এবার এইগুলো আস্তে আস্তে আমরা জানবো, যেহেতু আমি তোমাদেরকে জানলাম যেগুলো ফ্রিকুয়েন্ট এক্সাম হয়, প্রতি বছর যে এক্সামগুলো হয় আমরা সেগুলো নিয়ে ভাববো। এবার যেটা সামনে আসবে সেটা আমরা তৈরি করে দেবো, ঠিক আছে। তো সেন্ট্রাল নিয়ে আমি মোটামুটি যেগুলো এক্সাম আমাদের দরকার হয় সেগুলো আমি করলাম। এইবার আমি আরেকটা তোমাদের ভিডিও এরপর দেব, সেটা হয়ে যাচ্ছে যে কনক্লুশন, আমি কি করব। জানলাম তো অনেক কিছুই, কিন্তু আমার কোনটা করলে ভালো হচ্ছে আমি সেটা নিয়ে একটু ডিসকাস করব। দেখে নেবে পরের ভিডিওটাও। এটা আপাতত এত দূরই থাকবে, ভালো থাকবে সবাই।